আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন যে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুবই খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে গিয়েছে এবং বর্তমানেও কিন্তু খুবই খারাপ একটা অবস্থার মধ্যেই রয়েছে। তারপরেও বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ আমাদের ভারত কেন বাংলাদেশের উপর সামরিক আগ্রাসন চালাচ্ছে? আপনি জানলে অবাক হবেন। বাংলাদেশের উপর সামরিক আগ্রাসন চালাতে ভয় পাচ্ছে মোদী সরকার। এখন হয়তো অনেকেই আমাকে বলছে এটা কোনো কথা? বাংলাদেশের কাছে না আছে ব্যালিস্টিক মিসাইল পাওয়ারফুল, ঠিক আছে? না আছে পাওয়ারফুল যুদ্ধ বিমান, না আছে বাংলাদেশের কাছে পারমাণবিক শক্তি। তারপরেও বাংলাদেশের মতো ছোট একটা দেশকে ভারতের মতো একটা বিশাল দেশ ভয় পায়। ভিউয়ার্সগণ, আজকে আমি নিউজ 24 ঘন্টা ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, ভারত কেন বাংলাদেশে আগ্রাসন চালাতে সাহস পায় না? ভিউয়ার্সগণ, কেন পায় না? এখানে আসল রহস্যটা কি? হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে আমরা সেটাই জানব। আর নিউজ 24 ঘন্টা বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া এবং ট্রাস্টেবল নিউজ মিডিয়া। তো ভিউয়ার্সগণ, আমি রুবেত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাট্রিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে এসে এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি যে কেন ভারত বাংলাদেশের উপর সামরিক আগ্রাসন চালাতে ভয় পায়। লেটস গেট স্টার্ট। 1971-এর পর কেন ভারত ঢাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, এই ইতিহাস কেন বলা হয় না? পাকিস্তান না থাকলে বাংলাদেশ আজ ভারতের একটি প্রদেশ হতো। একথা কি বিশ্বাস করবেন? বাংলাদেশ কি এখনো হায়দ্রাবাদের ভাগ্য বরণ করতে পারে? বিশাল সামরিক বাহিনী নিয়ে বিশ্বের চতুর্থ বৃহৎ সামরিক শক্তির মালিক ভারত, আমাদের প্রতিবেশী। পাশাপাশি হলেও তাদের সাথে আমাদের সামরিক সক্ষমতার কোনো তুলনাই চলে না। ভারত হয়তো চাইলেই বাংলাদেশে আগ্রাসন চালিয়ে যখন তখন দখল করে নিতে পারে সবকিছু। আবার ভারত যে সেটা চায় তাতেও কোনো সন্দেহ নেই। অন্যদিকে পাকিস্তানের সামরিক শক্তি আজকের এই অবস্থানে না হয়ে যদি আমাদের মতো হতো, তাহলে ভারতকে কখনোই কাউন্টার দিতে পারত না দেশটি। সময়ের সাথে সাথে সব প্রতিকূলতা পেরিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করেছে বলেই আজও ভারতের বিরুদ্ধে সমানে সমান হয়ে দাঁড়িয়ে আছে পাকিস্তান। আসলে সামরিক শক্তি বলে দেয় একটি দেশের সার্বভৌমত্ব কতটা নিরাপদ। এই যখন ভৌগোলিক শক্তির অবস্থা, তখন আলোচনা করা যাক আমাদের প্রসঙ্গে। দিন যত যাচ্ছে আমাদের সার্বভৌমত্ব যেন ততটাই অরক্ষিত হয়ে ধরা দিচ্ছে। এর বড় কারণ হলো সামরিক শক্তির দুর্বলতা। ভৌগোলিক গুরুত্বের বিপরীতে অস্ত্র দিয়ে বিচার করলে বাংলাদেশ সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল সামরিক শক্তির দেশ। আর এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশকে ভারতের হায়দ্রাবাদের মতো পরিণতি ভোগ করতে হবে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। আর ভারতও সেই অপেক্ষাতেই আছে। তবে প্রশ্ন হচ্ছে, সামরিকভাবে দুর্বল হলেও কেন ভারত এখনো বাংলাদেশে সামরিক অভিযান চালায়নি? উত্তরটা হলো পশ্চিম সীমান্তে থাকা পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান যদি ভারতের জন্য একটি বড় ফ্যাক্ট না হতো, তাহলে ভারত নিশ্চিতভাবেই হায়দ্রাবাদের মতো বাংলাদেশকে তার একটি প্রদেশ বানিয়ে ফেলত। 71-এ পূর্ব পাকিস্তানের মতো পশ্চিম সীমান্তেও যদি পাকিস্তান পরাজিত হতো, তাহলে ভারতীয় সেনাবাহিনী কখনোই ঢাকা ত্যাগ করত না। পশ্চিম সীমান্তে পেরে ওঠেনি বলেই ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে একটি নির্দিষ্ট সময় পর ঢাকা ছেড়ে। ভিউয়ার্সগণ, এই বিষয়টা না বললে পুরো ভিডিওটাই আমার কাছে মানে পূরণ হবে না, মানে সমাপ্ত হবে না, এরকমটা মনে হবে যে একটা পূর্ণাঙ্গ সমাপ্ত হচ্ছে না, সেটা হবে না যদি এই কথাটা আমি না বলি। সেটা হচ্ছে, এটা সত্যি, হ্যাঁ এটা 100% সত্যি। পাকিস্তানের জন্য বাংলাদেশের নিরাপত্তা কিন্তু অনেকটাই বেড়েছে, ঠিক আছে? এবং 1971 সালে বাংলাদেশের যে সীমানাটা, সেখানে কিন্তু পাকিস্তান পরাজিত হয়েছে। তবে পাকিস্তানের যে মেন সীমানা, ঠিক আছে, সেখানে কিন্তু পাকিস্তান একটা ভালো অবস্থায় ছিল। তো সেই জায়গাতেও যদি পাকিস্তান হেরে যেত, তাহলে সত্যি এটা মানে আমার মুখের কথা না, এটা বড় বড় বিশ্লেষকদের মুখের কথা, আমাদের ভারতীয় সৈনিকরা কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে আসতো না এবং বাংলাদেশকে একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিত না। হ্যাঁ, এটা আমি একদম সত্যি কথা বলছি। আপনারা চাইলে এটাকে রিসার্চ করেও দেখতে পারেন যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। তো যাই হোক ভিউয়ার্স, ধরুন বাকি অংশটা দেখিয়ে আসি। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীও যদি আজকের এই অবস্থায় না থাকতো, তাহলে বাংলাদেশ এতদিনে পরিণত হতো ভারতের একটি প্রদেশে।
যে যতই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করুক, পাক মিলিটারি যত শক্তিশালী হয়ে উঠবে, বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিশ্চয়তা তত বাড়বে, এমনটাই মনে করেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ বাংলাদেশ দুর্বল হলেও এখানে আগ্রাসন চালালে একমাত্র পাকিস্তানই আছে যারা ৭১-এর প্রতিশোধ নিতে ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর সামরিক শক্তি যতই বেশি হোক না কেন, পূর্ব পশ্চিম দুই ফ্রন্টের সাথে যুদ্ধ চালানোর সক্ষমতা ভারতের নেই। এখানে চীনের কথা বাদই দিলাম। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের মতো ২০২৫-এ মোদি যদি পাকিস্তানকে কোণঠাসা করতে পারত, তাহলে এতদিনে বাংলাদেশে পরবর্তী আগ্রাসন চালিয়ে ফেলত। সামরিক বিশ্লেষকরা মনে করেন ভারতের ২০২৫-এ পাকিস্তানে আগ্রাসন চালানোর চেষ্টা করার মূল উদ্দেশ্যই ছিল আমাদের এই ভূখণ্ড। এবার ব্যর্থ হলেও যখনই ভারত পাকিস্তানকে বশ করতে পারবে, তখনই তারা নির্দ্বিধায় বাংলাদেশে আগ্রাসন চালিয়ে দেবে। গত ৫৪ বছরে শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার কথা কেউই চিন্তা করেনি। কারণ দেশের এটা একদমই সত্যি কথা। শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সামরিক সক্ষমতা একদমই বৃদ্ধি পায়নি। হ্যাঁ, না বৃদ্ধি পেয়েছে নেভির দিকে, না বৃদ্ধি পেয়েছে আকাশের দিকে। আর যা যা এসেছে এগুলো কিছুই না, বর্তমানে এগুলো কিছুই না। ঠিক আছে, মিয়ানমারের সঙ্গেও পেরে ওঠা অসম্ভব হয়ে যাবে যা যা আছে বাংলাদেশের কাছে বর্তমানে। আসলে এই বিষয়টা কিন্তু দুঃখের সাথেই বলতে হয়। ঠিক আছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মিয়ানমার পাকিস্তানের থেকেও বেশি, আর সেই বাংলাদেশের সামরিক অবস্থা মিয়ানমারের থেকেও বেশি খারাপ। কিছু বলার নেই আর। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। প্রতিটি রাজনৈতিক দলই প্রচন্ড মাত্রায় দুর্নীতিগ্রস্ত। ক্ষমতা আর অর্থলোভী এই সব নেতা চরিত্রগুলো দেশ বিক্রি করেই তাদের ক্ষমতা চালায়। আর এই সুযোগ নিয়ে ভারতের গোয়েন্দারা এইসব মেরুদণ্ডহীন মানুষকে দেশের ক্ষমতায় বসায়, যাতে ধীরে ধীরে তাদের কাঙ্ক্ষিত আগ্রাসনের পথকে সুগম করা যায়। আমাদের দেশটা সক্ষমতা অর্জন করুক, ভারত তা কখনোই চায় না এবং তা হতেও দেবে না। এজন্যই এদেশে প্রেসিডেন্ট জিয়া হত্যা, পিলখানায় সেনা অফিসার হত্যা এবং ওসমান হাদির মতো দেশপ্রেমিক মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারকেই সবচেয়ে বড় ভূমিকা নিয়ে যেতে হবে। ক্ষমতা ছাড়ার আগেই পাকিস্তানের সাথে সম্পূর্ণ কূটনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক স্থাপন করে বিশ্বাসঘাতক ভারতের দুই পাশে একটি শক্তিশালী সামরিক বলয় তৈরি করতে হবে। আর এটাই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র পথ। ভিউয়ার্স করুন, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম, বিস্তারিত বিষয়টাও বুঝতে পারলাম। দেখুন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এবং বাংলাদেশের সামরিক অবস্থা বর্তমানে যদি আপনি দূর থেকে দেখেন, তাহলে মনে হবে বাংলাদেশকে দখল করা ভারতের পক্ষে মাত্র 5 মিনিটের ব্যাপার। তবে আপনি যদি জিওপলিটিক্যালি যে বিষয়টা রয়েছে, ঠিক আছে, সেটার দিকে তাকান, তাহলে আসলে বাংলাদেশের উপর আমাদের ভারতের আগ্রাসন মানে ভারতের ধ্বংস। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু কেউ নিজ ইচ্ছায় চাইবে না। চায়নার কথা কিন্তু ভিডিওতে যিনি কথা বললেন তিনিও চায়নার কথা বাদ দিয়েছেন, আমিও বর্তমানে চায়নার কথা বাদ দিচ্ছি। যদি চায়নার হিসাবটা ধরি, তাহলে বিষয়টা পুরোপুরি উল্টে যাচ্ছে, মানে গেমটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। পাকিস্তান এবং চায়না আমাদের ভারতের বর্তমানে প্রধান শত্রু এবং সেই শত্রু তালিকায় বর্তমানে বাংলাদেশ যুক্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, ভিডিওটা আরো ৩-৪ মাস আগের ছিল, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিলেন। তবে আমি অনেকদিন পর ভিডিওটার উপর রিয়েকশন দিচ্ছি, কারণ আমার সামনে ভিডিওটা আসছে, আমার কাছে এই ভিডিওটাই খুবই ইনফরমেটিভ মনে হয়েছে, যার কারণে কিন্তু রিয়েকশন দেওয়া। হ্যাঁ ভিউয়ার্স, আর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ওনার সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বেশ ভালোভাবেই চালিয়ে গিয়েছে। এখন হচ্ছে মেজর জিয়াউর রহমানের সুপুত্র, ঠিক আছে, তারেক রহমান যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করে, তাহলে বিষয়টা কিন্তু আরো বেশি জমজমাট হতে যাচ্ছে। তো এখানে কি হবে না হবে সেটা আসলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারছি না। যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে তারেক রহমান আসলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কতটা ভালো করবে, কি করবে। আমার মতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়া মানে বাংলাদেশের নিরাপত্তা শতগুণ বেড়ে যাও। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্সগণ, আজকে এই পর্যন্ত। আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, জাস্ট লাইক করবেন, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করবেন, আর ইচ্ছে না হলে প্রয়োজন নেই।
তাহলে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।